নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমি যে ভিডিও তৈরি করব তা হচ্ছে তথ্যভিত্তিক, অর্থাৎ এই সমস্ত ভিডিও আপনাদের জানা বোঝাকে আরও সমৃদ্ধ করবে। আমি প্রত্যেক দিনই কিছু না কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসছি। আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের দাম্পত্য জীবনে সমস্যা হয় কেন। দেখুন, আমরা প্রত্যেকেই তো চাই যে আমাদের দাম্পত্য জীবন সুখের হোক। তাহলে এই দাম্পত্য জীবন সুখের তো হয় না, বেশিরভাগ লোকেরই হয় না। কেন, কি সমস্যা, এই নিয়ে আজকে আমি দু চার কথা বলবো। প্রথমেই বলবো, আমাদের বিয়ে হতে চায় না কেন, কি এমন যোগ থাকলে বিয়ে হতে চায় না। দেখুন, এই বিবাহের জন্য মূলত যে ঘরটা দরকার সেটা হচ্ছে সপ্তম ঘর। কারণ লগ্ন হচ্ছে মানে জাতক নিচে। আমার যদি বিচার হয় লগ্ন মানে আমি, আপনার বিচার হয় লগ্ন মানে আপনি, ঠিক তার অপোজিটে যে ঘরটা আছে সপ্তম ঘর, এই ঘরটাকে বলি আমরা বিবাহের ঘর। দাম্পত্যের মেন ঘর হচ্ছে এইটা। এখানে কামনা বাসনা এগুলো সবই থাকে, সেই জন্য 3, 7, 11 এটাকে দরকার হয়। আমাদের 1, 5, 9 ধর্ম ত্রিকোণ, 2, 6, 10 অর্থ ত্রিকোণ, 3, 7, 11 কাম ত্রিকোণ, যেখানে কামনা বাসনা ইচ্ছা, এখানে 7টা হচ্ছে মেন, আর 4, 8, 12 তো মোক্ষ। তাহলে এই 3, 7, 11 বিচার আগে করতে হবে। তাহলে সপ্তম ভাব হচ্ছে আমাদের পার্টনার বা স্পাউস, যাই বলবেন, স্বামীর কাছে স্ত্রী, স্ত্রীর কাছে স্বামী। এই সপ্তম ভাব যদি বলবান বা সপ্তম পতি অর্থাৎ সপ্তম ঘরের যে অধিপতি যদি মেষ লগ্ন হয় তাহলে সপ্তম ঘরে অধিপতি হবে শুক্র, তুলা। যদি বৃশ্চিক লগ্ন বা রাশি হয় তাহলে সপ্তম হয় বৃষ, যার অধিপতি হবে শুক্র। যদি সপ্তম কর্কট হয়, কর্কট লগ্ন বা রাশি হয়, তার সপ্তম হয় মকর রাশি বা লগ্ন। তাহলে এই সপ্তম ঘরের যে মালিক সে হচ্ছে সপ্তম অধিপতি, সে যদি বলবান না হয় তাহলে আপনার বিয়েতে আগ্রহ থাকবে না। একজন দেখেন খুব কম বয়সে বিয়ে করে ফেলে, তার মানে কি ওই সপ্তমপতি বেশ বলবান, বা ওই সপ্তম ঘরে যে গ্রহটা আছে সে খুব বলবান, অথবা কোনো ভালো নক্ষত্রে আছে, মানে এনিহাও বলবান হবে ওই সপ্তম ঘর বা সপ্তমপতি বা তার যে নক্ষত্র আছে সেই নক্ষপতি। এইগুলো তাদের বিয়ে হয় খুব তাড়াতাড়ি। কিন্তু এইখানে যদি গণ্ডগোল থাকে, সপ্তম পতি যদি খুব দুর্বল থাকে, দেখবেন বিয়েতে অনীহা থাকবে, সে বিয়ে করতে চাইবে না, বিয়ের প্রতি খুব ইন্টারেস্ট থাকবে না। তাহলে বিয়ে হওয়ার আগের কথা বলছি এখন। বেশ, ধরা যাক বিয়ের যোগ আপনার হলো, বিয়ে আপনার হলো। এখন বিয়েটা মানে প্রেম করে হবে নাকি পিতামাতার ইচ্ছাই হবে। প্রেম করে বিবাহ আমরা বলতে খারাপ লাগে, স্বনির্বাচিত বিবাহ। তাহলে এই স্বনির্বাচিত বিবাহ হতে গেলে পঞ্চম ভাবকে বেশ বলবান হতে হবে, কারণ পঞ্চম থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এইগুলোর বিচার হয়। তাহলে নিজেদের মধ্যে যে আদর্শ মিল, মনের মিল, ভালোবাসা, আন্তরিক স্নেহ, এইগুলো পঞ্চম। এই যে প্রেম করলে প্রেমটা কি বিয়ে পর্যন্ত যাবে না তার আগে কেটে যাবে, তাহলে আমাকে দেখতে হবে সপ্তম ঘর বিয়ের ঘর, এই পঞ্চমের সঙ্গে যদি সপ্তমীর মিল থাকে তাহলে সেটা বিবাহ হবে। শিওর হবে না, শিওর বলতে গেলে তাহলে আবার 11কে নিয়ে আসতে হবে, সাকসেস, সফলতা। তাহলে 5, 7, 11 হতে হবে, তাহলে আপনার প্রেম বিবাহ হবে। এছাড়া শুক্রের উপরে অনেক ডিপেন্ড করে, মঙ্গলের ওপরে অনেক ডিপেন্ড করে। এখানে যদি রাহু ভূমিকা থাকে, বৃহস্পতি ভূমিকা থাকে, তাহলে আপনার বিবাহ প্রেমভাবেই হবে বা স্বনির্বাচিতভাবেই হবে। যদি রাহুর দৃষ্টি থাকে বা রাহুর প্রভাব থাকে তাহলে বিয়েতে একটু ঝামেলা ঝঞ্ঝাট হবে। দেখেন না, অনেকে ঝামেলা ঝঞ্ঝাট হয়, অনেকে পালিয়ে যায়, পালিয়ে যাওয়া ব্যাপারটা একটু আলাদা। বিয়েতে ঝামেলা ঝঞ্ঝাট, আবার যদি শনির প্রভাব থাকে তাহলে বিয়েতে দেরি হয়ে যাবে। আর যদি বৃহস্পতির প্রভাব থাকে তাহলে তারা নিজেরা বিয়ে করলেও দেখবেন সেটা আনুষ্ঠানিকভাবে পিতামাতাকে সঙ্গে নিয়েই হবে। তাহলে এই গ্রহগুলোর ভূমিকা আছে। এখন ব্যাপারটা হচ্ছে, বিয়ে তো হলো, বিয়ের পরে কি আবার ডিভোর্সের ঝামেলা আসবে নাকি? ডিভোর্সের বিচার মানে অনেক বিচার, তবুও আমি সংক্ষেপে বলি। আমাদের ষষ্ঠ ভাব হচ্ছে শত্রু ভাব, অষ্টম ভাব হচ্ছে
যৌনতা। তাহলে আমাদের সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন থাকবে কি না বলবো আমাদের অষ্টম ঘর। তাহলে অষ্টম ঘর যদি কোনো অশুভ গ্রহ থাকে, সেক্সলেস কোনো গ্রহ থাকে, তাহলে আমাদের সেখানে ডিস্যাটিসফ্যাকশন আসবে। এখন ষষ্ঠভাবে যদি কোনো অশুভ গ্রহ থাকে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে একটা শত্রু সম্পর্ক, একটা অশান্তি, বাঘ বিতণ্ডা, ঝগড়া ঝামেলা, এমনকি কোর্ট কাছারি পর্যন্ত যেতে পারে। ধরা যাক আপনার ষষ্ঠে আছে শুক্রই ধরি, বা মঙ্গল বা রবি যাই বলুন না কেন, তার সঙ্গে রাহুর দৃষ্টি আছে অথবা শনির দৃষ্টি আছে, তাহলে আপনার গোলমাল পাকাবে। এইবার আপনি অর্থাৎ জাতক নিজে সে কি তার পার্টনারকে খুব ভালোবাসে, কি করে বুঝবো? তাহলে আপনার লগ্নের পঞ্চম ভাব যদি বলবান হয়, সেখানে শুভ গ্রহ থাকে, তাহলে নিশ্চিত সে তার পার্টনারকে ভালোবাসে। পার্টনার কি তাকে ভালোবাসবে? না হলেই তো অশান্তি সৃষ্টি হবে। তাহলে আপনি গুনুন পঞ্চমের সপ্তম, সপ্তমের পঞ্চম, তার মানে একাদশ ঘর। এই একাদশ ঘরে যদি বৃহস্পতি দৃষ্টি থাকে, একাদশভাবে যদি শুক্রের প্রভাব থাকে, একাদশভাবে যদি চন্দ্রের প্রভাব থাকে, একাদশভাবে যদি মঙ্গলের প্রভাব থাকে, তাহলে আপনার স্পাউস কিন্তু আপনাকেও খুব ভালোবাসে। এইবার এখানে কোনো তৃতীয় ব্যক্তি এসে ঢুকবে নাকি? না, এই দুটো ভাবই যদি ভালো হয়, দেখা যায় পঞ্চমে আপনার বৃহস্পতি আছে, তাহলে পঞ্চম ভাব মানে আপনার প্রেম প্রীতি ভালোবাসার জায়গা, আবার পঞ্চম থেকে একাদশের দৃষ্টি দেবে, তার মানে আমার স্পাউস বা আপনার যে পার্টনার সেও আপনাকে খুব ভালোবাসে, কারণ বৃহস্পতি দৃষ্টি আছে। এইবার যে পরক্রিয়া বা তৃতীয় ব্যক্তির আবির্ভাব, এইগুলো বেশি করে রাহু, আবার বেশি করে দ্বাদশ ভাব, বেশি করে তৃতীয় ভাব। তো এর সঙ্গে যদি এই ভাবগুলো জুড়ে যায়, তাহলে কিন্তু আপনার তৃতীয় ব্যক্তি আসবে। দেখবেন অনেকেরই আসে না, বাইরে যায়, বাড়িতে স্ত্রী বা স্বামী থাকলেও বাইরে একটা সম্পর্ক তারা করে মানে হয়ে যায়, সিচুয়েশন তৈরি করে, এইগুলো হবে। এইবার আপনি জিজ্ঞাসা করবেন যে স্ত্রী থাকতেও তো আবার অন্যজনা অনেকে বিয়ে করে ফেলে, তাহলে এর কি আবার বিয়ে করবে নাকি সেই পরকীয়া থাকতে? সেই বিচার অনেক লম্বা, যাই হোক অত আমি যাবো না। এখন সমস্যা হচ্ছে, আমাদের প্রশ্ন হচ্ছে সমস্যা হয় কেন? তাহলে ষষ্ঠভাবে যদি অশুভ গ্রহ থাকে, অষ্টমভাবে যদি অশুভ গ্রহ থাকে, তাহলে আপনার দাম্পত্য জীবনে অসুখ আসবে না, বাধা বিপত্তি, ঝগড়া ঝামেলা, অশান্তি, মতপার্থক্য দেখা দেবে। এবার চতুর্থ হচ্ছে আমাদের সংসারের স্থান, চতুর্থ ভাব হচ্ছে আমাদের সুখের স্থান। এই চতুর্থভাবে যদি কোনো অশুভ গ্রহ থাকে, তাহলে আপনার সংসারে সুখ আসবে না। তাহলে তখন চতুর্থপতি আমরা প্রতিকার করব। দ্বিতীয় হচ্ছে পরিবার, আত্মীয় কুটুম্ব। অনেকে দেখবেন আত্মীয় কুটুম্ব নিয়ে খুব অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি নেই, কিন্তু আত্মীয় কুটুম্ব নিয়ে খুব অশান্তি। তারপর তার দ্বিতীয় ঘরে ডিস্টার্ব আছে, দ্বিতীয় ভাবটার উপরে ডিস্টার্ব আছে, সেখানে প্রতিকার করা দরকার আছে। এখন যদি মাঙ্গলিক কিন্তু বিয়ের উপরে বিরাট একটা প্রভাব বিস্তার করে। যদি লগ্নে মঙ্গল থাকে, তাহলে সেই দাম্পত্য জীবন অশান্তির কারণ কিন্তু সে নিজেই, জাতক নিজেই হবে। যদি চতুর্থে মঙ্গল থাকে, তাহলে তার শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি, শালা সম্বন্ধী, বা মেয়েদের হলে ননদ, দেওর, শ্বশুর শাশুড়ি, এরাই তাকে সমস্যা দেবে। সে কিন্তু সমস্যা সৃষ্টি করবে না, এরা তাকে ডিস্টার্ব করবে। যদি সপ্তমে মঙ্গল থাকে, তাহলে তার পার্টনারের কারণে অশান্তি হবে, তার পার্টনার ডিস্টার্ব করবে, সে ডিস্টার্ব করবে না, তার বাড়ির লোকও ডিস্টার্ব করবে না, তার পার্টনারই দেখবেন নানাভাবে ডিস্টার্ব করছে। সে পালাতে চাইছে, না হলে অন্য জায়গায় কোথাও এনগেজ আছে, না হলে তার পরিবেশ ভালো লাগছে না, যাই হোক সমস্যা একটা আসবেই। অষ্টমে যদি মঙ্গল থাকে, তাহলে যৌনতা ডিস্টার্ব, ডিসস্যাটিসফ্যাকশন, এইগুলো হবে। এর কারণেও অনেকে পালিয়ে যায়, অনেকে দাম্পত্য জীবন ভালো হয় না, সুখের হয় না। এই মঙ্গল যদি দ্বাদশে থাকে, এইসব জায়গায় মঙ্গল থাকে, তাকে মাঙ্গলিক বলা হয়। মাঙ্গলিক কথাটা শুনে মনে হচ্ছে শুভ যোগ, কিন্তু মাঙ্গলিক, মঙ্গলের দোষকে বলা হয় মাঙ্গলিক। যদি দ্বাদশে মঙ্গল থাকে,
তাহলে দেখবেন সুখ শয্যা হবে না, কণ্টকময় শয্যা হবে। অর্থাৎ স্বামী স্ত্রী বা আপনি যে বিছানাতেই শোয়ে শান্তিতে ঘুমান, সেই জায়গায় আপনার ডিস্টার্ব হবে। এই স্বামী স্ত্রী দেখবে শুতে গিয়ে ঝামেলা হয়, সারাদিন কোনো কিছু নাই, যখন শুতে গেল এ কথা ও কথা সে কথা করতে করতে অশান্তি। এটা হচ্ছে দ্বাদশে মঙ্গল। এরপর ছকে যদি কাল সর্প থাকে, সেও কিন্তু অশান্তি নিয়ে আসবে। সেই সব বললে অনেক বেড়ে যাবে। অল্প করে বলি, বিবাহের পরবর্তী তখন আমাদের কিন্তু নবাংশ চার্ট দেখতে হবে, D9 চার্ট বলা হয় যেটাকে। এখানে বৃহস্পতি বিয়ের আগে যেমন শুক্রের বিরাট ভূমিকা, মেয়েদের কাছে মঙ্গলের বিরাট ভূমিকা, তেমনি বিয়ের পরবর্তী জীবনে কিন্তু বেশি দায়িত্ব থাকে বৃহস্পতি। এই বৃহস্পতি যদি ছকে ভালো হয় তাহলে আপনার দাম্পত্য জীবনটাকে টেনে নিয়ে যাবে। আর বৃহস্পতি যদি খারাপ হয় তাহলে দাম্পত্য জীবনের নানা সমস্যা, এমনকি ডিভোর্স পর্যন্ত যেতে পারে। তাহলে এইভাবে একটা একটা করে বিচার করলে আমাদের দাম্পত্য জীবনের সমস্যা কোথায়, কেন আসছে, কিভাবে তার প্রতিকার করব, সেগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। যাই হোক, আমি দাম্পত্য জীবনের সমস্যা এবং তার প্রতিকার সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।